সুপ্রিয় দর্শক মণ্ডলী, সালাম নেবেন, শুভেচ্ছা নেবেন। বিলেতের বাগান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে বিলেতের একটি অপূর্ব সুন্দর বাগান আমরা দেখতে এসেছি এবং এই বাগানের ঘুরে ঘুরে আপনাদেরকে আমি দেখাবো। তো বাগানটি দেখার আগে বাগানের যে মালিক, যিনি এই বাগানটি নিজ হাতে তৈরি করেছেন, আমরা তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই এবং তার কাছ থেকে শুনবো তিনি কেন এই বাগানটি করেছেন বা এই বাগান করার পেছনে তার মোটিভেশনটা কি ছিল এবং এই বাগানটা করে আসলে তিনি কিভাবে নিজেকে মানসিক এবং শারীরিকভাবে সমৃদ্ধ করেছেন। তো আসুন আমরা আগে এই বাগানের মালিকের সাথে কথা বলি। তিনি হচ্ছেন বাঙালি কমিউনিটির অত্যন্ত পরিচিত মুখ, অত্যন্ত সফল একজন ব্যারিস্টার কামরুল হাসান। কামরুল ভাই, আপনাকে স্বাগতম বিলেতের বাগান অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। আমরা ঘুরে ঘুরে দেখছিলাম আপনার এই অপূর্ব সুন্দর বাগানটি। ধন্যবাদ। আপনি কতদিন থেকে এই বাগান করেন? দেখে তো মনে হয় বহু পুরনো একটি বাগান। সত্যি কথা বলতে কি, অনেক বেশি পুরনো, 2-3 বছর আগের থেকে অল্প অল্প করে শুরু করি এবং এইবারই মনে হয় আমি একটু বেশি সময় নিয়ে এবং বেশি গাছ এবং এটার উদ্যোগটা আরও বেশি ব্যাপক এইবারই হয়েছে। তো কতক্ষণ সময় দিতে হয় প্রতিদিন? এটা আসলে সময় দেওয়ার ব্যাপার আছে, কারণ এই গাছগুলো হচ্ছে আমরা যেরকম একটা মানুষ, ঠিক গাছও কিন্তু এই মানুষের মতোই। এদেরও খাবার দিতে হয়, এদেরও পরিচর্যা করতে হয়, এদেরও রোগ ব্যাধি হয়। তো এই সব কিছু কিন্তু আমাদেরকে নখদখ করে রাখতে হয়। মানুষরা যেরকম কথা বলতে পারে, কিন্তু গাছ কিন্তু কথা বলতে পারে না। অতএব তাদের যে মনের ভাষা, মনের কথা, এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হয়। তো অনেকে ধরেন মনে করে যে বাগান করা এটা একটা সময়ের অপচয়, তারপর বাগান করে কি লাভ, এটাতে কোনো আর্থিকভাবে আমরা বেনিফিটেড হই না। তো ধরেন আপনি এত বড় একজন ব্যারিস্টার, আপনি বাগানে যদি প্রতিদিন 2-3 ঘন্টার সময় দেন, সেই 2-3 ঘন্টার সময় তো আপনি ব্যবসায় না দিয়ে এই বাগানে যে দেন, এতে আপনার কি অনুভূতি হয়? যারা খুব বেশি প্রফেশনাল, তাদের অনেকে টেলিফোনে কথা বলার সময় নাই, এমন অনেক ব্যারিস্টার আছে। না, এটা আসলে আমার নিজের প্যাশনেট এবং নিজের প্রশান্তির জন্য আমি করে থাকি এবং এটা আমার আত্মাকে আলাদা একটা এনার্জি দেয়। এবং আপনারা জানেন যে আপনি যেটা বলছেন যে আমাদের প্রফেশন অত্যন্ত স্ট্রেসফুল জব এবং এটা নিয়ে আমাদের অনেক শ্রম দিতে হবে, বিশেষ করে মেন্টাল স্ট্রেস আমাদের অনেক বেশি থাকে। তো সেই জায়গা থেকে যখন আমি বাগানে আসি এবং বাগানের সঙ্গে যখন আমি কাজ করি, ওদের কথা আমি বোঝার চেষ্টা করি, শোনার চেষ্টা করি এবং ওদের যখন আমি পরিচর্যা করি, তখন আমার ভিতরে কিন্তু ওই স্ট্রেস কিংবা ওই কেসের যেসব কথাবার্তা, এগুলো কিন্তু সমস্ত কিন্তু চলে যায়। তখন আমি এই গাছদের সঙ্গে একেবারে একাত্ম হয়ে যাই। তখন মনে হয় যে এরাই বোধহয় আমার সবথেকে প্রিয় বন্ধু এবং এরাই মনে হয় আমার ছেলে, এরাই মনে হয় আমার মেয়ে, কিংবা এরাই মনে হয় যে আমার পরমাত্মীয়। কামরুল ভাই, আপনি যে বলছেন আপনি গাছদের সাথে একটা সম্পর্ক আপনার তৈরি হয়েছে, তো গাছের নিশ্চয়ই একটা ভাষা আছে, সেটা হয়তো আমাদের মতো বাচিক কোনো ল্যাঙ্গুয়েজ তাদের নাই, কিন্তু আপনি গাছের ভাষাটা কি করে বুঝেন? গাছের ভাষা খুব সহজে বোঝা যায়, কারণ দীর্ঘদিন ধরে যেহেতু আমি গাছের সঙ্গে কাজ করছি, যে কখন এদের পানি লাগবে, কখন এদের খাবার লাগবে, কখনো এদের বেশি খাবার লাগবে, এই বিষয়গুলো কিন্তু গাছের যে পাতা আছে, তারপরে গাছের যে ফুল আছে, ফল আছে, এইগুলো দিয়ে কিন্তু টের পাওয়া যায়। যেমন একটা উদাহরণ দিই, যেরকম লাউ গাছে যখন চারাগুলো আসে, বোলগুলো আসে, তখন কিন্তু ওদের খাবার কিন্তু বেশি লাগবে। তখন কিন্তু আমাদেরকে খাবারটা একটু বাড়িয়ে দিতে হবে। মানে এটা হচ্ছে গর্ভবতী মায়ের মতো যে একটু এক্সট্রা কেয়ার নিতে হবে। তখন আমাদেরকে খাবার নিতে হবে, দেখা যাচ্ছে ঠিক মতো হচ্ছে কিনা। আর একটা জিনিস আছে, প্রুনিং বলা হয়। প্রুনিং যেটা হচ্ছে যে সাধারণত নিচের দিকের যে পাতাগুলো থাকে, যে পাতাগুলো দরকার নাই, কারণ ওই পাতাগুলো আমাদেরকে কেটে দিতে হবে। এটাও কিন্তু একটা স্টেজ আছে। এটাও কেটে দেওয়ার পিছনে এটা কাজ করে, যাতে করে ওই পাতাগুলো ওর যে পুষ্টি আছে এগুলো খেয়ে তাকে দুর্বল না করে দেয়। তো সেই কারণে প্রুনিং বলা হয়, যে ওই যে পাতা যেগুলো অ্যাডিশনাল পার্টস, যেগুলো দরকার নাই, তাকে দুর্বল করে সেগুলো কেটে আমরা ছেটে। তাহলে তো এটা একটা অনেক বড় জানারও ব্যাপার। শুধুমাত্র আমরা তো মুগ্ধ হয়ে আপনার ফুল, ফল, সবজি দেখে যে মুগ্ধতা, এটার পেছনে আসলে অনেক জ্ঞানেরও ব্যাপার থাকে। মানে এর একটা বাগান করতে হলে বাগান সম্পর্কে একটা জ্ঞান বা জানাশোনার ব্যাপার আছে। এটা তো একটা উন্নত মানের কৃষি। একদম এক্স্যাক্টলি কারেক্ট কথা বলেছেন। কারণ কি, সব কিছুর পিছনে রিসার্চ আছে। তো গাছের পিছনে কিন্তু প্রচুর আমি রিসার্চ করি
আচ্ছা। এবং রিসার্চ করি যে এই গাছটার পিছনে কিভাবে সময় দিতে হবে, এই গাছটা কখন পটাশিয়াম লাগবে, কখন নাইট্রোজেন লাগবে, কখন কোন ফুডটা দিতে হবে, এগুলো কিন্তু আমাদের রিসার্চ করে সে অনুযায়ী কখন প্রুনিং করতে হবে, এগুলো কিন্তু আমাদের করতে। আবার এই যে 1G 2G 3G আছে, যখন দেখা যাচ্ছে ডগা আছে, লাউ গাছের ডগা আমাদেরকে একসময় কেটে দিতে হবে, ওই ডগা থেকে আবার অন্য ডগাগুলো বেরোচ্ছে, সেগুলো আবার কাটতে হবে, সেগুলো 1G 2G 3G বলে। সাইন্টিফিক। দর্শক, আপনারা দেখলেন যে বাগান শুধু গাছ লাগালেই হয় না, তাদের পরিচর্যা করতে হয় এবং সে পরিচর্যা জিনিসটা জানতেও হয়। এবং পরিচর্যা জিনিসটা জানার কারণে বর্তমান বিশ্বে কৃষি উৎপাদন বহুগুণ বেড়েছে। আজ থেকে 100 বছর আগে বা 50 বছর আগেও পৃথিবীতে মানুষ অনেক কম ছিল। এখনকার মানুষের তুলনায়, জনসংখ্যার তুলনায় 20% হয়তো ছিল। তখনও পৃথিবীতে দুর্ভিক্ষ হতো, মানুষ না খেয়ে মারা যেত। এখন আগের তুলনায় বা 100 বা 50 বছরের আগের তুলনায় মানুষ বেড়েছে বহুগুণ, কিন্তু মানুষ এখন আর না খেয়ে মরতে হয় না যদি কোথাও যুদ্ধ বা অনেক বড় দুর্নীতির কবলে মানুষ না পড়ে। এর কারণ হচ্ছে কৃষি বিপ্লব এবং কৃষির সাথে বিজ্ঞানের যেই সম্পৃক্ততা তৈরি হয়েছে এবং মানুষ জানে কি করে উৎপাদন বাড়াতে হয়। আগে হয়তোবা বিভিন্ন রকমের প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষের ফসল বা ক্ষেত খামারি নষ্ট হতো, কিন্তু বর্তমান সময়ে এসে মানুষ জেনে গেছে কি করে প্রকৃতির সাথে লড়াই করে তাদের ফসল রক্ষা করতে হয়, যেমন করে মানুষ তাদের জীবন রক্ষা করে। মানুষ জেনে গেছে একটা ছোট্ট জায়গার মধ্যে কি করে বহু ফসল উৎপাদন করতে হয়, আর এরকম টবের মধ্যে ঝুলন্তভাবে কি করে বাগান তৈরি করতে হয়। ঠিক আছে কামরুল ভাই, আপনি আমাদেরকে একটু আপনার বাগানটা যদি একটু ঘুরে দেখেন। চলেন। গাছের ক্ষেত করেছি, ছোট্ট একটা, এটা রেজ গার্ডেন বেড, এটা আমি নিজে করেছিলাম কাঠ কিনে নিয়ে এসে। এটা বেগুনের ক্ষেত আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো পিটুনিয়া আছে, খুবই চমৎকার, এগুলো সব পিটুনিয়া আছে। আর এখানে অন্যান্য কিছু ফুল আছে, এখানেও কিছু বেগুন আছে, এখানে 2টা লাউয়ের গাছ আছে, এখানে বেগুন সহ টমেটো আছে, তারপরে এদিকে কুমড়া আছে, এটা কুমড়া গাছ, কুমড়া আছে, এই যে এটা আবার লাউ, এই যে কুমড়া ধরেছে এখানে এটা। তারপরে এদিকে আপনার এগুলো সব লাউয়ের গাছ, তারপরে কুমড়া আছে, যে কুমড়া এখানে ধরেছে, একটা বড় হয়েছে, এগুলো লাউ পুরোটাই। এদিকেও এটা লাউ আছে পুরোটাই, কিছু এখানে অন্য কিছু আছে, আর বেগুন, এখানে দেশি শিম এই গাছগুলো, আর এতে করলা আছে, এই 2টা গাছ করলা, আর এতে শশা বেশ বড় হয়ে গেছে, ফুলও আসছে, ছোট আর একটা শশা গাছ আছে, এদিকে টমেটো গাছ আছে, ওইদিকে স্ট্রবেরি, এটা স্ট্রবেরি এবার খেয়েছি, বেশ কিছু স্ট্রবেরি হয়েছিল, আর পিটুনিয়া, তারপরে গোলাপের আছে, এটা হাইড্রেঞ্জিয়া, যেটা এটাও হাইড্রেঞ্জিয়া, খুবই ভালো, খুবই সুন্দর লাগে, এটা বেশ কয়েকটা গাছ। এটা হচ্ছে একটা পুরুষ ফুল, তো এটা মূলত আরেকটা যে মহিলা ফুল থাকবে সেটাকে পরাগায়ন করতে হয়। এই ভিতরে যেটা আছে ওইটা একটা কোনো তুলি মতো দিয়ে কটন বাড দিয়েও এইটার ভিতরে দিতে হবে। তো ন্যাচারালি যেটা হয় সেটা হচ্ছে যে মৌমাছি দেখা যাচ্ছে, মৌমাছিতে পরাগায়নটা আসলে করে দেয় যে মৌমাছি আছে। আর যেখানে মৌমাছি না থাকে সেখানে আমাদেরকে অবশ্যই কিন্তু এই হাত দিয়ে পরাগায়নটা এটা এইভাবে নিয়ে আমরা সাধারণত এটার ভিতরে আমরা দিয়ে দিলে পরে কিন্তু এইভাবে কিন্তু পরাগায়ন হয়ে গেল। পরাগায়নটা খুবই ইম্পর্ট্যান্ট, কারণ হচ্ছে যে আপনার অসংখ্য ফুল আসলো এবং আপনি যদি পরাগায়ন না হয় পরবর্তীতে কিন্তু এই ফলগুলো কিন্তু আপনি পাবেন না। অথবা পরাগায়নের দিকে আপনারা সবসময় লক্ষ্য রাখবেন এবং এটা নিজেরা করে দেবেন। এই যে এটা হচ্ছে লেবু গাছ, যেটা লেমন বলা হয়ে থাকে। তো এই লেমন গাছটা আমি কিনেছিলাম আমাদের এখানে রংপুর একটা মার্কেট থেকে, এনে আনার পরে এটা আছে। তো এই যে এই লেমনটা দেখা যাচ্ছে এটা অনেক বড় হয়েছে
এবং এটাকে হঠাৎ করে নিচে পড়েছিল, পরে যে আমি এটাকে পেয়েছি, এবং আরেকটা ছিল সেটা আমি তো দেখছি না, হয়তো ফ্রিজের ভিতর থাকতে পারে। তো লেমন গাছগুলো মূলত আমরা 12 মাস এটা বাইরে রাখতে পারি না। শীতের সময় এটা আমাদেরকে ভিতরে নিয়ে রাখতে হয়, ইনডোরে নিয়ে রাখতে হয়, এবং সেইভাবে এটা সেবা শুশ্রূষা করা লাগে। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এটা বাঁচানো অনেক সময় কঠিন হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করব যে এটাকে নেক্সট ইয়ার পর্যন্ত কিংবা ভবিষ্যতে এটাকে বাঁচিয়ে রাখা যায় কিনা। দর্শক, আমি এখন আছি কামরুল ভাইয়ের ঝুলন্ত বাগানে। আপনারা অনেকেই আগে গল্প শুনেছেন যে ব্যাবিলনের ঝুলন্ত বাগান, যেটি বাগদাদে ছিল। বাগদাদের সেই বাগান ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু এরপর এখানে এই যে কামরুল ভাইয়ের ছোট্ট বাগানের ভিতরে উনি আবার একটা ঝুলন্ত বাগান বানিয়েছেন। কনজারভেটরির নিচে কাঠের পিলারের মধ্যে তিনি ছোট ছোট বাস্কেটগুলো ঝুলিয়ে সেখানে যে অপূর্ব সুন্দর একটা ফুলের সমাহার ঘটিয়েছেন, সেটা আসলে মনোমুগ্ধকর। যদি এরকম একটি কাঠের পিলারের মধ্যেই যে এত সুন্দর একটা বাগান হয়ে যেতে পারে, এটা কল্পনারও বাহিরে। আমি কামরুল ভাইয়ের কাছ থেকে শুনবো, কামরুল ভাই এটা কিভাবে আপনি এটা করলেন বা কিভাবে ইন্সপায়ার্ড হলেন? আইডিয়াটাই তো একটু অসম্ভব সুন্দর। এটা আইডিয়াটা ভেরি সিম্পল। এই হ্যাঙ্গিং বাস্কেট এগুলোকে বলা হয়। এটা আসলে B&Q কিংবা অ্যামাজন থেকে আমরা অর্ডার দিয়ে কিনে নিয়ে আসছি, আর এইগুলো পাওয়া যায়। এগুলো আমরা স্ক্রু ইন করে দিয়ে এটা, আর এর ভিতরে মাটি দিতে হয়। তবে খেয়াল রাখতে হবে যাতে করে এই পানিগুলো পুরো ধরে না রাখে, পানি যেন কিছু বেরিয়ে যায়, তাহলে পানির ভিতরে থাকলে অনেক সময় গোড়া পচে যেয়ে মারা যেতে পারে। তো পিটুনিয়া এটা দেখা যাচ্ছে, পিটুনিয়াটা আসলে হ্যাঙ্গিং বাস্কেটে আমার কাছে মনে হচ্ছে যে অনেক বেশি হয়। একটা দুটো গাছ দিলে দেখা যাচ্ছে যে অনেক ঝাড়ের মতো হয়ে যায় পিটুনিয়াগুলো। আর এগুলো তো আমাদের খুবই পরিচিত গাছ। তো আপনার কাছ থেকে আমরা আজকে শিখলাম আসলে মাটিও দরকার নাই না, এবং যাদের ফ্লোরে অনেক জায়গা নাই তাদের জন্য কোনো সমস্যা হবে না। শুধু একটা পিলার থাকলেই যথেষ্ট। পিলারের মধ্যে এভাবে স্টিলের কতগুলো বেসমেন্ট দিয়ে বা স্টিলের কতগুলো হুক দিয়ে আপনি যে খাঁচা দিয়ে এত সুন্দর করে একটা বাগান তৈরি করে দিয়েছেন, শুধু এরকম একটা পিলার থাকলেই তো একটা বাগান হয়ে যেতে পারে। এবং অনেকে ইনডোরও কিন্তু গার্ডেনিং করে। আচ্ছা। এবং তারা কিন্তু সাকসেসফুল। এবং কারো যদি ছোট্ট ব্যালকনি থাকে সেখানেও কিন্তু গার্ডেনিং করা সম্ভব। তো আপনি যেটা বলছেন যে হ্যাঙ্গিং করে আপনার ইনডোর এবং ব্যালকনির ভিতরেও কিন্তু গার্ডেন করা সম্ভব। তো দর্শক যারা দেখছেন তাদের যদি মনের মধ্যে বিন্দুমাত্র একটু সহানুভূতি জন্ম নেয় বাগান সম্পর্কে, তো আমি আশা করব অন্তত এরকম একটি টব অন্তত লাগান। একটি টবের মধ্যে যখন ফুল ফুটবে তখন সেই যে অনুভূতি আসলে এক সময় আপনারা ভাষায় প্রকাশ করতে পারবেন না। আমি এখন এই গাছে পানি দিচ্ছি। হ্যাঁ, কতদিনের মধ্যে পানি দিতে হবে? পানি দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে সাধারণত সন্ধ্যায় বিকালে পানি দেওয়া উচিত, কারণ সকালবেলা অ্যাভয়েড করা উচিত, কারণ বাষ্প আকারে পানিগুলো চলে যায়। আর যদি সন্ধ্যায় কিংবা বিকালে দেওয়া যায় তাহলে পানিগুলো প্রপারলি ইউটিলাইজ হয়। আর পানি অলমোস্ট প্রত্যেক দিনই দেওয়া পড়ে, কিংবা একদিন দুদিন পর দেওয়া যায়। আর খেয়াল করতে হবে যেন পানি বেশি না দেওয়া হয়, কারণ পানি যদি বেশি দেওয়া হয় তাহলে পরে গোড়া যে শেকড় থাকে সেটা অনেক সময় পচে যেতে পারে এবং গাছ কিন্তু মারা যেতে পারে। অতএব পানিটা রেশিওটা একটা খুবই ইম্পর্টেন্ট। এবং খেয়াল করতে হবে যে গাছ যদি একদম নিস্তেজ হয়ে যায় তখন কিন্তু পানি দরকার, কিন্তু গাছ পানি না দিলে গাছ কিন্তু মরে না, একটু নিস্তেজ হয়ে যায়, কিন্তু পানি বেশি দিলে মারা যায়। এটা খেয়াল রাখতে হবে। দর্শক, একটি ছোট্ট আপেল গাছ, অথচ কত আপেল ধরে আছে এটা আমি আসলে গুনে হয়তো শেষ করতে পারবো না বা গড়ার সময় নাই। তারপর আপনাদেরকে দেখাচ্ছি যে ঠিকমতো যদি একটু যত্ন নেওয়া যায় তাহলে একটি ছোট্ট গাছে কত সুন্দর সুমিষ্ট আপেল ধরতে পারে। এবং আমাদেরকে ব্যারিস্টার কামরুল হাসান জানিয়েছেন তার এই আপেলগুলো অত্যন্ত কচকচে এবং খুব মিষ্টি। তো আমরা বাগানের এতক্ষণ ধরে তার বাগানটি দেখলাম, আমরা নিজেরাও অনুপ্রাণিত হলাম। আমি আশা করব যারা এই বাগানটুকু দেখেছেন, একটু ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর বাগান, তারা নিজেরাও অনুপ্রাণিত হবেন, তারা নিজেরাও চেষ্টা করবেন অন্তত একটি টবের মধ্যে যদি একটি ফুলের চারাও লাগান, সেটা নিজের মনের জন্য,
নিজের পরিবারের জন্য এবং পরিবেশের জন্য, প্রকৃতির জন্য, সবার জন্যই ভালো। তো আমি আশা করব যে সবাই যাদের সাধ্যমতো অন্তত দিনে 10 মিনিট হলেও যদি একটি বাগানের পিছনে, একটি সবুজের পিছনে, একটি এই বাড়ির ছোট্ট আঙ্গিনার পিছনে একটু করে সময় দেন, তাহলে প্রত্যেকের এত এরকম একটা সুন্দর বাগান তৈরি হতে পারে এবং সেটা একসময় হয়তো বা একটা সুন্দর অভ্যাসে পরিণত হতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। ধন্যবাদ।